বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা তারা ছুটে যাচ্ছেন নির্বাচন কমিশনে। কিন্তু বাংলাদেশের প্রতিবেশী যেই দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ সৃষ্টিতে অবদান রেখেছে, সেই দেশের যিনি প্রতিনিধি আছেন, ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে আছেন, এখন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনে যাননি কিংবা দেখাও করেননি। কেন? পাশাপাশি দেখলাম এই সরকার কয়েকদিন আগে ভারতীয় ইপিজেড বন্ধ করে সেখানে সামরিক কি একটা করবে, সেগুলো নিয়ে আছে। অর্থাৎ ভারতের একটা পরিস্থিতি কেমন একটা রহস্যজনক মনে হয়। গৌতম লাহিড়ী, আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যদি একটু এই রহস্যের জট খোলার চেষ্টা করেন, আসলে কি হচ্ছে। ভারতে দেখা করতে পারবেন না। ভারত যে জিনিসটা নিজের দেশে পালন করে সেইটা কেন অন্য দেশে পালন করবে? ভারত এবং ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তারা মনে করে কালো চামড়ার দেশ বাংলাদেশ, তাদেরকে যা বলবো তাই শুনবে। সেইটাই তো, সেটা শেখ হাসিনা আপত্তি করেছিলেন বলেই তো এত বিপদ। প্রশ্নটা তো সেইখানে। ভারত কেন করবে, কেন দেখা করবে চিফ জাস্টিসের সঙ্গে, কেন দেখা করবে অন্যদের সঙ্গে? ভারত একটা সভ্য দেশ এবং পশ্চিমা দেশগুলো অসভ্য দেশ, আর বাংলাদেশ হচ্ছে একটা ব্যানানা রিপাবলিক, তাই কোনো দেশই নয়। যে এমন একটা দেশ যেটা 2+2 হলে 0 হয়, 2+2 হলে 6 হয়, 2+2 হলে 4 হয় না। ভারতে যদি কোনো মার্কিন রাষ্ট্রদূত যদি বিচারপতির সঙ্গে দেখা করতেন, তাকে পরের দিন বলা হতো দেশ ছাড়ুন। হিম্মত আছে মোহাম্মদ ইউনূসের, কারণ এরা তো ওদের দ্বারা এখানে অ্যাপয়েন্টেড পুতুল সরকার। সুতরাং আপনি যেটা বললেন, ভারতীয় হাই কমিশনার এখনো যে দেখা করেননি, দেখা করার চেষ্টা করেননি, তখন যে ভারত একটা প্রোটোকল মেনে চলে, সেটা জেনেভা প্রোটোকল দ্বারা নির্ধারিত। এখানে তো যে খুশি তাই, যা খুশি তাই চলছে। এটা তো ভারত বলবে না বাংলাদেশকে যে আপনি বলুন ওকে পার্সোনাল নন গ্রেটা ডিক্লেয়ার করতে। ভারতে যখন সালাকুক হাই কমিশনার এসেছিলেন, ভারতের একজন অফিসার তার সঙ্গে দেখা করেননি, তার কোনো প্রোটোকল দেননি। তার কারণ হচ্ছে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত। তার ভারতে এসে কি করার দরকার আছে? তিনি কি এখনো 250 বছর আগে ভাবছেন তাদের প্রজা ছিল ভারত? সুতরাং আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, প্রণয় বর্মাকে আমি স্যালুট জানাবো, স্যালুট, যে তিনি ভারতীয় প্রোটোকল মেনে, ভারতীয় সভ্যতা মেনে, ভারতীয় সংস্কৃতি মেনে ও অসভ্যতার বিরুদ্ধে তিনি একটা স্ট্যান্ড নিয়েছেন। কিন্তু তিনি নির্বাচন কমিশনে যাননি। আমরা কালকে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন আমি খুবই এক্সাইটেড তিনি 12 তারিখের নির্বাচন নিয়ে। তার মানে আপনার কথা অনুযায়ী ভারত এই উচ্ছ্বাসের মধ্যে উচ্ছ্বাস বা বিরাগ কোনোটাই প্রকাশ করেনি, তারা প্রোটোকল মেনটেন করছে। কিন্তু সেই জায়গায় আবার স্বাধীনতা বিরোধী জামাতকে কেন আমন্ত্রণ জানালো ভারতীয় অনুষ্ঠান? বাংলাদেশের সকলে তো চিরকাল আপনার গত 1 বছর ধরে চিৎকার করে গেলেন যে ভারত কেন সমস্ত ডিম একটা ঝুড়িতে রাখে আওয়ামী লীগের। আমরা ডিম ভাগ করে দিয়েছি, আওয়ামী লীগকেও দিয়েছি, বিএনপিকেও দিয়েছি, জামায়াতকে দিয়েছি। না, জামায়াত এখন একটা লিগালাইজ দল, আইনি দল। আইনিটা কে করেছে? বাংলাদেশ সরকার। সে সরকার অবৈধ হোক, ইল্লিগাল হোক, যাই হোক, একটা রাজনৈতিক দল। সেই দল যখন আছে তাকে আমন্ত্রণ জানানো দরকার। সে যদি নিষিদ্ধ, হিজবুত তাহরিরকে তো ভারতীয় হাই কমিশনার আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের সরকার, যাকে স্বাভাবিক রাজনৈতিক দল বলে ঘোষণা করেছে। ফলে বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছেন, জামায়াতকেও আমন্ত্রণ জানিয়েছেন। তাতে অসুবিধা কি? এখন কেন উল্টো কথা হচ্ছে? তখন বলা হতো শুধু আওয়ামী লীগকেই ডাকতেন, আজকে যদি সবাইকে ভারত ডাকে তাহলে আবার কেন ডাকছেন, এই প্রশ্ন। কিন্তু অদ্ভুত বিষয়, একটা কোনো ব্যাপারে তো বাংলাদেশকে ঠিক জায়গায় আসতে হবে। জি, আরেকটি প্রসঙ্গ আমি তুলেছিলাম, সেটি হচ্ছে যে ভারতের সংসদে বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হয়েছে। সেটির এটা না করার কোনো কারণ নেই। কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছিলেন। ভারতের এটা পরম্পরা, ভারতের এটা সভ্যতা, ভারতের এটা ঐতিহ্য, ভারতের এটা সংস্কৃতি, যেটা শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশকে।
সেটা হচ্ছে অন্য কোনো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মারা গেলে তাকে এখানে শ্রদ্ধা জানানো হয়। তার শ্রদ্ধায়, তার পরলোক গমনে সমস্ত সংসদরা তাকে, তার রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করুন বা না করুন, তারা কিন্তু একযোগে উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করে। এটা অতিরিক্ত মাত্রায় একটা ঘটনা ঠিকই, যে আপনি বলতে পারেন যে সেক্ষেত্রে স্পিকার হয়তো বলেছেন যে তার বিবৃতিতে, যেটা শোক বার্তা, তাতে হয়তো বলেছেন যে খালেদা জিয়া ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ভিন্ন। আমি মনে করি তিনি তার সময় 10 লাখ অস্ত্র উলফা জঙ্গিদের দেওয়া হয়েছিল, ফলে তিনি খালেদা জিয়া চেষ্টা করেছিলেন, মানে তিনি ভারতে এসেছিলেন, প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছিলেন রাষ্ট্রপতি, ফিরে গিয়ে আবার তিনি দেখা করেননি, বয়কট করেছিলেন। ফলে ওই বিবৃতির সঙ্গে ব্যক্তিগত ভারতীয় হিসাবে আমার আপত্তি আছে। আমি ও ব্যাপারে ভারত সরকার, আমাদের এখানে সুবিধা হচ্ছে কি, আমার স্বাধীনতা আছে, আমি ভারত সরকারের সঙ্গে যদি বিরোধিতা করি আমি সেটা বলতে পারি, আপনাদের ওখানে সেটা সম্ভব না। আমি বলছি যে খালেদা জিয়া ভারত সরকারের সময় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, এই তত্ত্বের সঙ্গে যেটা বলা হয়েছে সেটা তো আমি একমত। তিনি ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেন। আমি এই প্রশ্নটি আপনাকে করতাম, আমি তার সঙ্গে একটা যোগ করে দিই, নাহলে বিভ্রান্তি হবে। যোগ করে দিই এইটাই যে সেটা হচ্ছে বহুকাল আগের ঘটনা। গঙ্গা এবং পদ্মাতে বহু পানি বয়ে গেছে, ফলে এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে পুরনো ইতিহাসকে ধরে রেখে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আজকে বাস্তব অবস্থা আওয়ামী লীগ বাংলাদেশে নেই, ভারত তাকে জোর করে বসিয়েও দিচ্ছে না ক্ষমতায়, যেটা অনেকের ধারণা ছিল, ভুল ধারণা। কোনো ক্ষমতায় নেই, বাংলাদেশের মানুষ ঠিক করবেন কাকে বসাবেন, কি বসাবেন। সেই অবস্থায় কি করণীয়? যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, বাংলাদেশ জামায়াত হোক বা আওয়ামী লীগ বা বিএনপি হোক, তাদের সঙ্গে এখন থেকে একটা সম্পর্ক রাখা, সেইটুকুই করেছেন তারা, এবং সঠিক সিদ্ধান্ত তাদের। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত। আমি আপনি যে কথাগুলো বললেন এর সঙ্গেই আমরা দেখি যে এখনো বাংলাদেশের একটি পক্ষ, অর্থাৎ ডক্টর ইউনূসের যারা অনুসারী, যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলে ডক্টর ইউনূস নিজেই স্বীকার করেছেন, সেই নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি গতকালকে না আজকেও তিনি কোন একটি সম্ভবত লক্ষ্মীপুরে একটি সমাবেশে তিনি বলেছেন ভারত চায় আওয়ামী লীগের মতো এখন বিএনপির নামটি ইঙ্গিত করেননি, কিন্তু বলছেন একটি বিশেষ দলকে ক্ষমতায় বসাতে। তার মানে ভারত যে এখন বিএনপির সাথে একটা সুসম্পর্ক তৈরির চেষ্টা করছে, এটিকেও তারা হুমকি হিসেবে দেখছে। এই যে নাহিদ ইসলাম, তিনি এনসিপির আহ্বায়ক যাই হোক, তিনি এখনো ভারত বিদ্বেষী যে প্রকাশগুলো ঘটাচ্ছেন, এইগুলো কি ভারতের দূতাবাস, বাংলাদেশের দূতাবাস, হাই কমিশনার, তারা কি এগুলো নজর রাখছে বা কি করছে? আপনার কি মনে হয়? না দেখুন, নজর রাখছে কি রাখছে না আমি বলতে পারবো না, নজর রাখাটা তাদের সরকারি দায়িত্ব, সেই জন্য তারা বেতন পান, তাদের রাখতেই হবে। কিন্তু আমরা রাখছি নজর। নাহিদ ইসলামের যদি ক্ষমতা থাকে, তিনি আর একটা জুলাই বিপ্লব করুন তার বিরুদ্ধে। ক্ষমতা যদি থাকে, হিম্মত যদি থাকে, ক্ষমতা যদি থাকে, আমি জানি না, ডিমের দাম অনেক বেশি, ফলে আমি চাইবো না আর বেশি ডিম ছোড়াও। ডিমের বদলে অনেকে কেউ ছেঁড়া চটি, জুতো ছুটতে শুরু করেছেন। কিন্তু নাহিদ ইসলামের তো ক্ষমতা আছে, তার প্রতিরোধ করুন না, তিনি তার বিরুদ্ধে আন্দোলন করুন, তাতে অসুবিধা কি আছে? তিনি মনে করছেন যে ভারত একটা বিশেষ দলকে সমর্থন করছে, তার মনে হয়েছে, এক সময় মনে হতো ভারত একটা বিশেষ দল আওয়ামী লীগকে সমর্থন করছে, আজ মনে হচ্ছে বিএনপি কে সমর্থন করছে। সেটা তাদের মূল্যায়ন, তাদের বর্জন, তার সঙ্গে আমি কি করবো? দরকার সেটাকে যদি অন্যায় মনে হয়, তার প্রতিরোধ করুন, ওরা আরেকটা বিপ্লব ঘটান না, দেখি হিম্মত থাকে তো, আর মানুষ সঙ্গে যাবে না তাদের সঙ্গে, মানুষকে বোকা বাবাটা মুশকিল। জি, আপনি যেই জায়গাটায় আমরা শুরুটা করেছিলাম, যে ভারতীয় হাই কমিশনার নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত প্রকাশ্যে তিনি কোনো পদক্ষেপ বা কোনো ধরনের মুভমেন্টেও দেখি নাই।
আপনার কি কোনো কিছু একটু তথ্য জানাতে পারেন যে নির্বাচন পর্যবেক্ষণে অন্যান্য দেশ তারা যাবে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তারা অফিসিয়ালি টিম পাঠাচ্ছে না, কিন্তু তারা বলেছে 6টি জায়গায় তারা যাবে। ভারত আসলে কি করবে? ভারতের যে প্রতিনিধি দল বা তারা নির্বাচন নিয়ে কি তাদের কোনো অ্যাক্টিভিটি তারা মানে করবে কিনা, না নাকি তারা এক ধরনের ভারতের বাংলাদেশের এই নির্বাচনের দিকে একদম চক্ষু বন্ধ করে থাকবে? এইটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি আছে? চক্ষু বন্ধ করে রাখার কোনো ব্যাপারই নেই, চক্ষু সম্পূর্ণ খোলা আছে। 8 চোখ খোলা থাকবে, দরকার হলে 3-এর 2 যেটা এখানে থাকে সেটাও খোলা থাকবে। সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ কেউই পর্যবেক্ষক পাঠাবেন না, সবাই বেসরকারি পর্যবেক্ষক পাঠাবেন। তার কারণ হচ্ছে তারা জানেন নির্বাচনটা একটা মানে গট-আপ গেম হবে, সেইটার জন্য তারা সরকারি পর্যবেক্ষক পাঠাবেন। ভারত পাঠাবে কি ভারতে কোনো বেসরকারি কেউ যাবেন কি যাবেন, কেউ ব্যক্তিগতভাবে যেতে পারেন। সেটা বাংলাদেশ হাই কমিশনার এখানে চেষ্টা করছেন কিছু তাদের পছন্দের সাংবাদিককে পাঠিয়ে নির্বাচনটাকে বৈধ করানোর, দেখানোর একটা চেষ্টা তারা করছে, সেটা করবেন, সেটা আমি জানি। সেক্ষেত্রে তো অবশ্যই কোনো কারণেই আমাকে তারা পাঠাবেন না, কারণ আমি তো গেলে সত্য যা সেটাই লিখবো, সেটা তো সম্ভব না, কারণ সত্য কথা কেউ সহ্য করতে পারবে না। এখন সেটা কেউ ভারত পাঠাচ্ছে কিনা বলতে পারবো না। আমার মনে হয় ভারতের তরফ থেকে সরকারি, কারণ আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের নির্বাচন কমিশন একটা অনুষ্ঠান করেছিলেন ভোটারদের সচেতনতা করার নিয়ে, সেখানে সমস্ত দেশ আমন্ত্রিত ছিল, 2টি দেশ আমন্ত্রিত ছিল না, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে পাকিস্তান, তারা আমন্ত্রিত ছিলেন। সেই কারণে আমার মনে হয় না যে বাংলাদেশের ওই নির্বাচন নিয়ে, যেটা বাংলাদেশের মানুষ যা ঠিক করবেন, কিন্তু ভারত আমার মনে হয় না ভারতকে আমন্ত্রণ আদৌ নির্বাচন কমিশন জানিয়েছে কিনা সেটা তো আগে জানা দরকার। নির্বাচন কমিশন কি ভারতীয় কিছু ইঙ্গিত, কিছু বিচ্ছিন্নভাবে কিছু সাংবাদিকদের তারা হয়তো আমন্ত্রণ জানিয়েছেন, সেটা হাই কমিশনার চেষ্টা করছেন তাদের দিয়ে লেখানো যে নির্বাচনটা বৈধ হয়েছে বলে, সেটা হতে পারে। কিন্তু অফিসিয়ালি নির্বাচন বাংলাদেশের নির্বাচন কমিশন ভারত সরকারের কাছে এমন কোন আমন্ত্রণ জানিয়েছেন আমার কাছে জানা। সর্বশেষ, এই যে ভারতের যে ইপিজেটের একটি প্রস্তাবিত জায়গা ছিল, সেই জায়গাটি বাদ হয়ে গেছে, সেইখানে এখন বাংলাদেশ সামরিক শিল্প কারখানা করবে কিছু, এবং সেইটি কি ভারত কি স্বেচ্ছায় কি এটি প্রকল্পটি বাতিল করে দিয়েছিল, নাকি বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার বাতিল করেছে? এইটি নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কিনা, বা সামরিক শিল্প কারখানা সেখানেই বা কেন হবে? আপনার ভারতীয় সাংবাদিক হিসেবে কি ভাবছেন? ভারতে কোনো প্রতিক্রিয়াই নেই, কোনো প্রতিক্রিয়াই নেই। তার কারণ হচ্ছে এসিজেটটা দিয়েছিল শেখ হাসিনা সরকার, উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সেই জায়গাতে ভারতীয় শিল্পোদ্যোগীরা বিনিয়োগ করবেন, কারখানা তৈরি করবেন, উৎপাদিত পণ্য বাংলাদেশ থেকে অন্য সমস্ত দেশে রপ্তানি হবে, ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক ঘাটতি সেটা বাংলাদেশের পক্ষ থেকেই রপ্তানি দেখানো হতো, ফলে সেটা কমে যেত। সেটা হয়নি, ভারতীয় কোনো বিনিয়োগকারী তো আজ পর্যন্ত বিনিয়োগ করেননি ওখানে, 1 নয়া পয়সাও বিনিয়োগ করেন, খালি জায়গা পড়ে আছে। উনি যাকে, এই সরকারটা এমন একটা বিহেভ করছেন, ইউনূস সরকার, তার ম্যান্ডেট আছে কিনা সন্দেহ নেই। বাংলাদেশের একটা লোকের হিম্মত নেই প্রশ্ন করার যে এই সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন কাকে জমি দেবেন, কাকে দেবেন না, কার সঙ্গে। উনি একটা আউটগোয়িং সরকার, তথাকথিত তার ঘোষণা অনুযায়ী, তার ঘোষণা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, তবে নতুন সরকার আছে। কিন্তু তিনি যা ব্যবহার করে চলেছেন তাকে তো দেখে মনে হচ্ছে না যে তিনি চলে যাচ্ছেন, তিনি আউটগোয়িং সরকারের মধ্যে ব্যবহার করছেন। এবং তিনি মার্চ মাসে জাপান সফর করবেন অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ, সেটা ঘোষণা হয়ে যাচ্ছে বাংলাদেশে। এরা বিচিত্র দেশ না, এই দেশের কোনো তুলনাটা না বহু ক্ষেত্রে মুশকিল। আমি জানি না, দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিগ্রস্ত, তারা সাফার করছে। ভারতে কোনো প্রতিক্রিয়া কিছু নেই, ভারতের তো ওখানে 1 নয়া পয়সা তো বিনিয়োগই হয়নি একটাই কারণে যে নতুন একটা জঙ্গি সরকার এসছে, তারা জঙ্গিদের মদত দেন। সেখানে ভারত, আপনি দেখেছেন তো, ভারতের পাওয়ার প্ল্যান্ট থেকে 9 জন ইঞ্জিনিয়ার
তারা পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছে। এই তো অবস্থা। নিরাপত্তার জায়গাটা আমরা তো কয়েকদিন আগেই দেখলাম যে যে ভারতীয় দূতাবাসের হাইকমিশনের পরিবারের স্বজনরাও চলে আসছে, এবং অনেকেই নাকি ভারতের নাগরিকরা যারা আছেন তারাও সরে আসার চেষ্টা করছেন। এইটা কেন? এটা নিয়েও তো এখনো কথাবার্তা শেষ হচ্ছে না, গুঞ্জন শেষ হচ্ছে না। আপনার এই কথাটুকু শুনেই শেষ করবো। না, গুঞ্জন কিছু নেই, তারা তাদের জীবনের নিরাপত্তা বোধহীনতা থেকেই তারা সরে আসছেন। কেউ বলেনি এখনো পর্যন্ত, ঘোষণা করেননি। পশ্চিমা দেশে প্রত্যেকেই তাদের পরিবারদের সরিয়ে নিয়েছেন ভারতের অনেক আগে। খোঁজ নিয়ে দেখুন, পশ্চিমা দেশের যে দূতাবাস তারাও কিন্তু নন ফ্যামিলি পোস্টিং করেছে, সেটা কিন্তু ঘোষণা করে। ইউরোপীয় দেশগুলোর যত প্রতিনিধি আছে তাদের পরিবার বর্গ তারা অলরেডি বহু আগে শিখছে, আজ থেকে 3-4 মাস আগে। তখন আমাকে ভারতীয় হাইকমিশন থেকে একজন প্রশ্ন করে জিজ্ঞেস করেছিল যে এইটা কেন ঘটছে, তারা কেন চলে যাচ্ছে, তারা তো এই পক্ষের সরকার। বলছে তারা মনে করছে এমন কোনো ঘটনা ঘটতে পারে বাংলাদেশে যে কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।